জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা সহ 14 হেভিওয়েট আসামিকে। এজন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রোববার চিফ প্রসিকিউটর জানান, এ পর্যন্ত গুম খুন সহ সব অপরাধেরই বিচার হবে, তবে সবার আগে হবে জুলাই গণহত্যার বিচার। শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্য সহ ৪৬ জনের বিরুদ্ধে ১ মাস আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৪ জনকে সোমবার হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তাদের মধ্যে উল্লেখযোগ্য সাবেক মন্ত্রী আনিসুল হক, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলক। এছাড়াও রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই ইলাহি চৌধুরী এবং আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। চিফ প্রসিকিউটর জানান, আসামিদের বিচারের জন্য সব প্রস্তুতি শেষ। তাদের বিরুদ্ধে গণহত্যার এবং মানবতা বিরোধী অপরাধের যে সমস্ত তথ্য প্রমাণ আমরা পেয়েছি, যেটা তদন্ত সংস্থা ইতিমধ্যেই দাখিল করেছেন আদালতের কাছে, সেগুলোর কপি তারা যারা হাজির থাকবেন তাদের কাছে আমরা প্রাথমিক যে অভিযোগগুলো আছে সেগুলোর কপিও তাদেরকে আমরা সরবরাহ করব কালকে। অভিযোগ তো আছেই, খুবই অকাট্য দলিল প্রমাণাদিও আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় এমনিতেই কড়া নিরাপত্তা থাকে। সোমবার গুরুত্বপূর্ণ আসামিদের জন্য বাড়ানো হয়েছে আরও কড়াকড়ি। সাংবাদিক ব্যতিরেক অন্য কেউ যাতে প্রবেশ না করেন সেই ব্যাপারটা নিশ্চিত করতে আমরা বলেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আদালত কক্ষে কোনো ব্যক্তি মোবাইল নিয়ে প্রবেশ করবেন না, সেটা আইনজীবী হোক, প্রসিকিউশন হোক, সাংবাদিক হোক। সংস্কার শেষে এরই মধ্যে প্রস্তুত ট্রাইব্যুনালের মূল ভবন, তবে সেখানে বিচার শুরু হতে আরও কয়েকদিন সময় লাগবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের এই ইজলাস কক্ষে এর আগে আওয়ামী লীগ সরকার বিচার করেছিল জামাত ইসলামী ও বিএনপির অভিযুক্তদের। এবার আওয়ামী লীগ সরকারেরই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যায় অভিযুক্ত তাদের বিচারের জন্য প্রস্তুত এই ইজলাস কক্ষ। চিফ প্রসিকিউটর জানালেন, যে কোনো সময় পাশের টিনশেড থেকে মূল বিচারিক কার্যক্রম স্থানান্তরিত হবে এই ইজলাস কক্ষে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের তোলা হবে, হেভিওয়েট আসামি যাদের আমরা বলছি। চিফ প্রসিকিউটর বলছেন বিচারের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিস্তারিত জানতে চাই আপনার থেকে। জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বলতে গেলে শুরুর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসামিদেরকে এখানে আনা হবে। এরই মধ্যে আমরা খবরে যেমনটা দেখাচ্ছিলেন আপনি, সব প্রস্তুতি কিন্তু শেষ হয়ে গেছে। কিন্তু একটি বিষয় হচ্ছে, সকাল থেকে বেশ কড়াকড়ি নেওয়া হয়েছে, যেমনটা আমরা খবরেও বলছিলাম। আমরা সকালে এসে এখানে কিন্তু এরই মধ্যে দেশের প্রায় সব গণমাধ্যমের প্রতিনিধিরা, গণমাধ্যম কর্মীরা তারা এখানে এসছেন, কিন্তু এখনো কেউ ভেতরে ঢুকতে পারেননি। অর্থাৎ অন্যান্য দিন কিন্তু আমরা যেটি হয় সকালে এসে এখান থেকে যেই পাস ইস্যু করা হয় সেটি নিয়ে কিন্তু আমরা ঢুকতে পারি, কিন্তু আজকে এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদের ভেতরে ঢোকার অনুমতি আসেনি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। হয়তো শিগগিরই ভেতর থেকে সেই অনুমতিটা আসার পরে আমরা ভেতরে যেতে পারবো। এই মুহূর্তে একেবারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মূল গেট, সেই গেটে আমরা রয়েছি। আজকে যাদেরকে আনা হবে, যে 14 জনকে, এই 14 জনের বিরুদ্ধে কিন্তু গত 17ই অক্টোবর এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। শুধু এই 14 জন না, এই 14 জনের সাথে মোট 46 জনের, শেখ হাসিনা সহ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। কিন্তু এর ভেতরে পরবর্তী 27 তারিখে 20 জনকে টোটাল এর মধ্যে গ্রেপ্তার দেখানো হয়। বিভিন্ন মামলায় তারা গ্রেপ্তার ছিল, তার মধ্যে 14 জনকে আজকে এখানে আনা হচ্ছে। দেখুন, যে 14 জনকে আজকে এখানে আনা হচ্ছে, সেই 14 জনের ভেতরে অধিকাংশই কেরানীগঞ্জের যেই ঢাকার কেন্দ্রীয় কারাগার সেখান থেকে আসবে। কিন্তু এর বাইরে আমরা যেমনটা জানতে পেরেছি, কাশিমপুর থেকেও এবং নারায়ণগঞ্জ থেকে 2 একজনকে আনা হবে। সব তার মানে বিভিন্ন জায়গা থেকে আনা হবে, এবং সবাইকে যে একসাথে আনা হচ্ছে না সেটা এখন নিশ্চিত, বিভিন্ন ধাপে ধাপে। তবে যেমনটি আমরা জানতে পেরেছি যে সকাল 10টার পরের থেকে হয়তো তাদেরকে এখানে আনা হতে পারে, তেমনটি আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি। আজকে মূলত আইনি প্রক্রিয়াটি এখানে খুব বেশি নয়। আইনি প্রক্রিয়া মূলত আজকে এখানে তাদেরকে উপস্থিত করানো হচ্ছে। অর্থাৎ এই ট্রাইব্যুনালের মামলায় গণহত্যা, মানবতা বিরোধী অপরাধে তাদের বিরুদ্ধে যে অভিযোগ হলো এবং তদন্ত সংস্থা প্রাথমিক তদন্ত করে তাদের বিরুদ্ধে যে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে বিভিন্ন সময়ে যে তাদের জড়িত থাকার যে প্রমাণ মিলেছে, তার ভিত্তিতে তাদেরকে এখানে গ্রেপ্তার দেখানো হলো, প্রাথমিক প্রমাণের ভিত্তিতে। তো আজকে ট্রাইব্যুনালে মূলত তাদেরকে হাজির করা হবে এবং তাদেরকে উপস্থিত করে দেখানো হবে যে এই মামলায় এই হচ্ছে আসামি, ট্রাইব্যুনাল তাদেরকে দেখবেন। একই সাথে আজকে কিন্তু
আরেকটি নির্দেশনা ছিল আদালতের যে তদন্ত প্রতিবেদনও দাখিল করার। আমরা এরই মধ্যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জন্য চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু তদন্ত প্রতিবেদন জমা দেওয়ারও আজকে তারিখ ছিল, কিন্তু তদন্ত প্রতিবেদনটি শেষ হয়নি, সুতরাং আজকে তারা তদন্ত প্রতিবেদন দেওয়ার ক্ষেত্রে সময়ের আবেদন করবেন, অর্থাৎ তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আরো সময় আবেদন করবেন এবং তারপরে তদন্ত প্রতিবেদনটি দাখিল হবে। তো আজকে এই 14 জনকে এখানে হাজির করার পরে হয়তো পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য বা যেই নির্দেশনা বা দরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা আছে তাদের দিক থেকে সেটি আদালতের কাছে চাইবেন, আদালত হয়তো সেই নির্দেশনা দিবে। একই সাথে এখানে কিন্তু আরো একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল প্রথম দিন, তাদের অনেকের বিরুদ্ধে কিন্তু অনেককে এখনো গ্রেপ্তার করা যায়নি। আদালতে ট্রাইব্যুনালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম আছে তারা তাদের ব্যাপারেও আপডেট দিতে পারেন। তো সব মিলিয়ে এই 14 জনকে এনে এখানে আইনি প্রক্রিয়ার কাজ খুবই কম। এখানে একটি বড় প্রশ্ন এসছে, যেহেতু এই 14 জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা মামলা সহ অন্যান্য মামলা রয়েছে, সেই মামলায় আপনি জানেন যে এরই মধ্যে প্রায় সবারই কিন্তু রিমান্ড হয়েছে, রিমান্ড শেষে জিজ্ঞাসাবাদ শেষে তারা এখন কারাগারে আছেন। অর্থাৎ আদালতের দুঃখিত থানার মামলায় তাদের কিন্তু এরই মধ্যে গ্রেপ্তার চলছে। তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি বিচার চলে একই সাথে আসলে তাদের বিচারিক প্রক্রিয়া চলবে কিনা। স্বাভাবিকভাবে যে বিষয়টি আইনজীবীরা বলেন যে একই মামলায় দুই জায়গায় বিচার হবে না, কিন্তু মামলা আলাদা আলাদা হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটরকে আমরা কালকে জিজ্ঞেস করেছিলাম যে তাদের কি তাহলে এখনো থানার মামলাগুলোতে বিচারিক আদালতগুলোতে তাদের যে বিচারিক প্রক্রিয়া সেটি আসলে থেমে থাকবে কিনা বা সেটিকে বাদ দেওয়া হবে কিনা। তবে সেই ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু এর আগে তিনি আমাদেরকে বলেছিলেন যে হ্যাঁ, যখন এখানের বিচার শুরু হবে তখন একই অভিযোগে বাইরে আর কোথাও বিচারিক প্রক্রিয়া চলবে না। কিন্তু এখন যেটি হচ্ছে যে যেহেতু আজকে প্রাথমিকভাবে তাদেরকে এখানে আনা হবে, তাদেরকে আনার পরে ট্রাইব্যুনাল সামগ্রিকভাবে সিদ্ধান্ত নিয়ে তিনি জানাবেন যে কখন নাগাদ ওই মামলাগুলো স্থগিত হয়ে যাবে। তবে এখন পর্যন্ত কিন্তু সেই সিদ্ধান্ত হয়নি। কালকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর তিনি আমাদেরকে বলেছেন যে যেহেতু সেখানেও একটি অভিযোগ আছে, এখানেও আলাদা অভিযোগ আছে, সুতরাং এখন আলাদা আলাদা অভিযোগের তদন্ত হতে বা অভিযোগের বিরুদ্ধে যে সমস্ত আইনি প্রক্রিয়া সেগুলো নিতে কোনো ধরনের সমস্যা নেই। তো আজকে 14 জনকে আনার পরে তারপরে বোঝা যাবে যে আদালতের দিক থেকে কোনো ধরনের বাড়তি নির্দেশনা আসছে কিনা। জি, ধন্যবাদ বাশার। ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছিলেন জ্যেষ্ঠ প্রতিবেদক জাহিদুল বাশার। জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবে না জেনেই আওয়ামী লীগ নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছিল। বিগত 3টি সংসদ নির্বাচনই হয়েছে প্রহসনের। লুটপাট বজায় রাখাতে প্রশাসনকে ব্যবহার করে ভোটের অধিকার কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ, এমন মন্তব্য নির্বাচন ও রাজনৈতিক বিশ্লেষকদের। 2014 সালের 5 জানুয়ারি অনুষ্ঠিত হয় 10ম সংসদ নির্বাচন, যাতে অংশ নেয়নি বিএনপি ও এর শরিক দলগুলো। ভোটারবিহীন একতরফা নির্বাচনে 300 আসনের 153টিতেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 2018 সালের জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ। দলীয় সরকারের অধীনে দিনের ভোট রাতে করার অভিযোগ ওঠে। কেন্দ্রভিত্তিক ফলাফলে 103টি আসনের 213টি কেন্দ্রে শতভাগ ভোট পড়ে। 1205টি কেন্দ্রে ভোট পড়ে 96 থেকে 99%। 2024 সালে ডামি ভোটের আয়োজন করে সমালোচনায় পড়ে আওয়াল কমিশন। দ্বাদশ জাতীয় নির্বাচনে ব্যক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, দলের সঙ্গে নয়, বলেন সদ্য বিদায়ী সিইসি। এটা লুটপাটের সাম্রাজ্যে পরিণত হয়েছে দুর্ভাগ্যবশত, এবং এটা অব্যাহত রাখার জন্যই তারা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, নির্বাচনে পাঠিয়ে দিয়েছে। 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়ার হার 87.13%। 10ম জাতীয় সংসদ নির্বাচনে 39.58%, একাদশ সংসদ নির্বাচনে 80.2%, আর 2024 সালে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট পড়ে 41.8%। 14, 18, 24 যে নির্বাচন হয়েছে ওটা তো কোনো অর্থে নির্বাচন হয় নাই, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এটা আমরা সবাই যদি ভোটের নামে চুরি করতে ব্যস্ত হয়ে যাই তাহলে এটা কখনো ঠিক হবে না। ভেঙে পড়া নির্বাচন ব্যবস্থা ও ভোট নিয়ে আস্থা তৈরি সময় সাপেক্ষ ব্যাপার বলে মনে করেন বিশ্লেষকরা। আকাশ থেকে ফেরেশতা নেমে আসলেও এগুলো সহজে সমাধান করা সম্ভব নয়। এটা সময় লাগবে এবং এটা একটা দীর্ঘমেয়াদী প্রচেষ্টা হতে হবে, নিবেদিত প্রচেষ্টা হতে হবে। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে ভোটাধিকার হরণ থামবে না বলেও মনে করেন বিশ্লেষকরা। অবশ্যই এটা সংস্কার। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের আগেই জাতীয় কাউন্সিল করতে চায় বিএনপি। শীর্ষ পদে পরিবর্তন না এলেও স্থায়ী কমিটি সহ নানা পর্যায়ে নতুন মুখের দেখা মিলবে বলে জানাচ্ছেন কেন্দ্রীয় নেতারা। আর এক্ষেত্রে যোগ্য নেতৃত্ব বেছে নিতে পর্যালোচনা করা হবে গত 16 বছরের আমলনামা। সেই আলোকেই নতুন আঙ্গিকে ভোটে যাবে দলটি।
বিএনপির সবশেষ কাউন্সিল হয় 2016-র 19 মার্চ। গঠনতন্ত্র গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলের রয়েছে 3 বছর পরপর কাউন্সিলের বাধ্যবাধকতা। তবে আওয়ামী লীগ সরকারের হামলা মামলা দমন পীড়ন সহ নানা বাধায় সেটি করতে পারেনি তারা। আমাদের জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 19 সদস্যের স্থায়ী কমিটিতে 3 ও 37 ভাইস চেয়ারম্যানের মধ্যে 9টি সহ সব মিলে কেন্দ্রীয় কমিটিতে পদ শূন্য প্রায় 130টি। এছাড়া পুরো কার্যকর হয়নি এক নেতার এক পদ নীতি। তৃণমূলের নেতাদের প্রত্যাশা কাউন্সিলের মাধ্যমে যোগ্যদের দিয়েই পূরণ করা হোক শূন্য পদ। দলের দুর্দিনে যারা নাকি দলের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে, তারাই উপরের দিকে উঠে আসবে। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যেমন ডিক্লেয়ার দিয়েছেন, এটা আমাদেরও দাবি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্যই উনি ত্যাগীদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করছেন এবং করবেন, এটা আমরা সবাই আশাবাদী। মাঠ পর্যায়ের এই প্রত্যাশায় সায় আছে কেন্দ্রেও। তাই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দল শক্তিশালী করতে কাউন্সিল নিয়ে ভাবছে বিএনপি। দীর্ঘদিন গ্যাপ হয়ে গেছে এই জন্যই যে দেশে গণতন্ত্র ছিল না, আমরা একটা সমাবেশ করতে পারিনি, আমাদের অধিকার ছিল না, তাই আমরা করতে পারিনি। অধিকার প্রতিষ্ঠা হয়েছে বলে দিকে আমরা মনে করছি। আমি মনে করি নির্বাচন আগে বিএনপির কাউন্সিল হওয়া জরুরি এবং এ ব্যাপারে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ আলাপ আলোচনা করে দেখছেন। দলের এটা একেবারে এমনই একটা অটোমেটিক প্রক্রিয়া যে সবসময় চালু থাকা উচিত নির্দিষ্ট সময় অন্তর। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতেই 7ম জাতীয় কাউন্সিল করতে চায় বিএনপি। বিএনপি নেতারা বলছেন এবারের কাউন্সিলে থাকবে বেশ কিছু নতুন চমক, পরিবর্তন বা সংশোধন হতে পারে দলের গঠনতন্ত্রের বেশ কিছু ধারা উপধারার। সেই সাথে যোগ্য ও ত্যাগীদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করে নবরূপে সাজানো হবে বিএনপিকে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নয়াপল্টন, ঢাকা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি টিস্যু কারখানার গুদামের আগুন 4 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানায়, ভোর 5টার দিকে টিস্যুর গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সোনারগাঁও, গজারিয়া বেসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও নারায়ণগঞ্জ স্টেশনের 14টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় 4 ঘন্টা পর 9টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, জানা যায়নি আগুন লাগার কারণও। বগুড়ার ধূপচাচিয়ায় গৃহবধূ উম্মে সালমা খাতুন হত্যার ঘটনায় গ্রেপ্তার ভাড়াটিয়া মাবিয়া সুলতানা সহ 3 জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে রোববার সন্ধ্যায় মাবিয়া সুলতানা ও সুমন রবি দাসকে 2 দিনের রিমান্ড শেষে আদালতে আনা হয়। জবানবন্দি শেষে রাত 12:30টায় তাদের আবার কারাগারে প্রেরণ করে আদালত। পুলিশ জানায়, মাবিয়া ও সুমন দুজনই হত্যার সাথে জড়িত স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এর আগে আরেক আসামি মোসলেম উদ্দিন আদালতে আগেই হত্যার কথা স্বীকার করেন। এদিকে হত্যার ঘটনায় র্যাবের তদন্তে গ্রেপ্তার নিহতের ছোট ছেলে সাদ বিন আজিজার এখনও কারাগারে। গত 10 নভেম্বর দুপচাঁচিয়ার বাড়িতে ডিপ ফ্রিজ থেকে সালমা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। দুপচাঁচিয়া থানা পুলিশ রিমান্ডে 2 দিন নিয়েছিল। রিমান্ড শেষে আজকে তারা বিজ্ঞ আদালতে নিয়ে আসছে। এসে তারা স্বেচ্ছায়, মানে আসামিরা স্বেচ্ছায় আদালতে জবানবন্দি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করছে। প্রায় 1 লাখ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক এস আলমের প্রধান সাইফুল আলম মাসুদ ও তার 6 ভাই। এই অবস্থায় ব্যাংকগুলো নতুন করে ব্যবসা করতে না চাওয়ায় বিপাকে পড়েছে গ্রুপটি। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে চিনি, ভোজ্য তেল ও ইস্পাত কারখানার উৎপাদন। ঠিকমতো বেতন পাচ্ছেন না কর্মীরা। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের 7 ব্যাংকের মালিকানায় এস আলম গ্রুপের প্রভাব ছিল স্পষ্ট। গ্রুপটির বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 1 লাখ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম মাসুদ ও তার 6 ভাই। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে এস আলম ভেজিটেবল অয়েল ও এস আলম রিফাইন্ড সুগার লিমিটেড। এতে কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিকরা। এখানে অনেকগুলো ট্রাকের লাইন ধরতো, সবসময় চিনি যাইতো এখান থেকে। তো এখন দেখতেছি তো এরকম চিনির ট্রাকের লাইন দেখতেছি না। বেতন চলে গেছে, আবার চাকরি চলে গেছে, এরকম শোনা যাচ্ছে।
আস্তে আস্তে ফ্যাক্টরি মনে হচ্ছে ড্যাম হয়ে যাচ্ছে, এরকম বোঝা যাচ্ছে আর কি। কর্মকর্তারা জানান ব্যাংকগুলো এস আলম গ্রুপের সঙ্গে নতুন করে ব্যবসায় আগ্রহী নয়। কাঁচামাল আমদানি ঋণপত্র খুলতে অনীহা অনেক ব্যাংকের। এই অবস্থায় ঠিকমতো বেতন পাচ্ছে না কর্মীরা। আমরা স্যালারি দিতে কষ্ট হচ্ছে, স্যালারি দিতে আমরা পাচ্ছি না। অনেক সময় বিভিন্নভাবে টাকা কালেকশন করে ক্যাশ টাকায় আমাদের স্যালারি ব্যবস্থা করতে হচ্ছে। ফ্রিজ টাকাতে আমাদের ট্রানজাকশন করা যাচ্ছে না ব্যাংকে। গ্রুপটির চিনি ও ভোজ্য তেল উৎপাদন বন্ধের কারণে বাজারে যাতে নেতিবাচক প্রভাব না পড়ে সে বিষয়ে সতর্ক থাকার কথা বলছেন ব্যবসায়ীরা। গত 15 দিন বা 1 মাসের ব্যবধানে প্রায় 200 থেকে 300 টাকা মন প্রতি বেড়েছে। পাশাপাশি ভোজ্য তেল বেড়েছে প্রায় 1-1.5 মাসের ব্যবধানে 1000 থেকে 1200 টাকা মন প্রতি। এটির মূল কারণ হচ্ছে আমরা দেখেছি যে আগে যে বড় বড় কোম্পানিরা প্রায় 50 থেকে 60% সরবরাহ করতেন, সেটি তারা স্বাভাবিক নিয়মে করতে পারছেন। এস আলম গ্রুপের ওয়েবসাইটের তথ্য বলছে 2 ডজনের বেশি কোম্পানি রয়েছে তাদের। এসব প্রতিষ্ঠানে কাজ করে প্রায় 2 লাখ কর্মী। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, এস আলম গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে আসলে কি বিশ্লেষণ পাওয়া যাচ্ছে এই অবস্থায়? দেখুন, এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে এস আলম ভেজিটেবল অয়েল যেই কারখানা রয়েছে সেটিতে। আপনি দেখতেই পাচ্ছেন আমার ঠিক পেছনটা একেবারে শুনশান নীরবতা। আমরা অতীতে দেখেছি এখানে আসলে প্রতিদিন ঠিক এই সময়টি অসংখ্য ট্রাকের সারি এবং যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সারি এবং তাদের পদচারণায় পুরোপুরি ফ্যাক্টরির আশপাশটি আসলে মুখর থাকতো। আমরা দেখছি সরকার পতনের পর থেকে সেই ধারাটি ক্রমশ কমতে থাকে এবং চলতি মাস থেকে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে এস আলম ভেজিটেবল অয়েল এবং এস আলম রিফাইন্ড সুগার মিল, এই দুটি কারখানা আসলে এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে। ফলে দুটি প্রতিষ্ঠানের সামনেই আগে যে কর্মকর্তা কর্মচারীদের ভিড় ছিল সেটি এখন নেই, ট্রাকের যে দীর্ঘ সারি ছিল সেটিও এখন নেই। এই ক্ষেত্রে আসলে তারা কর্তৃপক্ষ, আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করছি, খুব কম কর্মকর্তায় কথা বলার আমাদের সুযোগ দিয়েছেন। কেউ কেউ বলছেন যে তাদের সঙ্গে এই মুহূর্তে আসলে নতুন করে কোনো ব্যাংক কাজ করতে আগ্রহী নন, ফলে কাঁচামাল সংকটের কারণে তাদের ফ্যাক্টরি তারা আপাতত বন্ধ রেখেছেন এবং এই ক্ষেত্রে যেহেতু কারখানা বন্ধ, সঙ্গত কারণেই তাদের যে শ্রমিকরা রয়েছেন তাদেরকে বেতন দিতেও তাদেরকে বেশ কিছুটা ব্যাক পেতে হচ্ছে। আমরা এটি নিয়ে চট্টগ্রামের যে খাতুনগঞ্জে যারা ব্যবসা করেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন সেটি হচ্ছে গত 2 সপ্তাহে চিনি এবং ভোজ্য তেলের দাম অনেকটাই বাড়তি এবং সামনে যেহেতু রমজানে একটি বাড়তি চাহিদা থাকবে, সেই ক্ষেত্রে যদি এইরকম বড় বড় কোম্পানিগুলো বন্ধ হতে থাকে তাহলে একটি বড় রকমের সংকট দেখা দেবে এবং সেক্ষেত্রে নতুন কোনো রকমের ব্যবস্থা নেওয়ার জন্য তারা সরকারের কাছে আহ্বান জানাচ্ছেন। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারাও বলছেন যে গত কয়েকদিনের তুলনায় ক্রমশ আসলে চিনি এবং তেলের দাম বাড়তির দিকে। অন্যান্য নিত্য প্রয়োজনীয় দাম, জিনিসপাতির দাম তো বাড়তি আছে, এর মধ্যে নতুন করে যোগ হয়েছে চিনি এবং ভোজ্য তেলের দাম। এবং সামনে যেহেতু রমজান, এই রমজানকে কেন্দ্র করে নতুন করে বড় সংকট হতে পারে এমন একটি আশঙ্কা সবাই করছেন এবং সেই কারণে সবাই মনে করছেন যে একটি বিকল্প পথ এখন থেকে খোঁজা দরকার, না হলে সামনে এই দুটি পণ্য নিয়ে একেবারে ত্রাহি অবস্থা শুরু হতে পারে। আপনি জানেন যে আসলে এস আলম গ্রুপের বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, এর মধ্যে সুগার মিল এবং এই যে ভেজিটেবল অয়েল মিল, এই দুটি মিল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এবং অন্যান্য যে সমস্ত কারখানাগুলো রয়েছে সেগুলোর অবস্থা আসলে খুব বেশি ভালো নয়। যেহেতু ব্যাংক তাদের সঙ্গে আসলে কাজ করতে এই মুহূর্তে কিছুটা অনীহা প্রকাশ করছে, সঙ্গত কারণে তারাও বেশ বেকায়দায় পড়েছেন এবং সেক্ষেত্রে ক্ষেত্র বিশেষে তারা কিছু কিছু কারখানা থেকে তারা শ্রমিক ছাঁটাই শুরু করেছেন। যারা আছেন তাদের বেতন দিতেও তারা বেশ হিমশিম খাচ্ছেন। এই হচ্ছে চট্টগ্রামের এস আলম ভেজিটেবল অয়েলের যে বন্ধ হয়ে গেছে সেটি বিষয়ে আমার কাছে সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপ এবং বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জের যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম। গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম সহ তার সহযোগীরা মিলে গত 3 আগস্ট গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। সম্প্রতি জাহাঙ্গীর আলম গোপনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এমন একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রশাসনের নজরে এলে শুক্রবার ভোরে নওগাঁর বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। শনিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।
বিভিন্ন অ্যান্টিবায়োটিক ব্যবহারে যথাযথ নিয়মনীতি না মানায় দিন দিন রোগ জীবাণুর বিরুদ্ধে কার্যকারিতা কমে যাচ্ছে, যা প্রতিরোধ করা জরুরি বলছে আইইডিসিআর। সরকারি এই গবেষণা সংস্থার পরামর্শ, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধ করতে হবে। রোববার রাজধানীর মহাখালীতে আইইডিসিআর মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। বাছবিচার ছাড়াই অ্যান্টিবায়োটিকের ব্যবহারে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে। বিভিন্ন রোগে একই ধরনের অ্যান্টিবায়োটিক প্রয়োগের ফলে সেই ওষুধের বিরুদ্ধে রোগ জীবাণুর টিকে থাকার শক্তিও বাড়ছে, যা আশনি সংকেত বলছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে রোববার এক গবেষণা প্রতিবেদন তুলে ধরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর। এতে বলা হয়, জীবাণুরোধী ওষুধগুলোর বিরুদ্ধে টিকে থাকার লড়াই করতে গিয়ে বিভিন্ন অণুজীব তাদের জিনের বা গঠনগত ও ব্যবহারিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটায়। এক পর্যায়ে জীবাণুর সংক্রমণের বিরুদ্ধে কোনো চিকিৎসা বা ওষুধ কাজ করে না। এই পরিস্থিতি মোকাবিলায় বাড়াতে হবে সচেতনতা এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধের পরামর্শ আইইডিসিআর-এর। পরিস্থিতিটাকে যদি ওভারকাম করতে চাই, সেখানে আমাদের ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক উইদাউট প্রেসক্রিপশন কেনাটাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে। সবাই কিন্তু বুঝছেন, ফিল করছেন, ক্লিনিশিয়ানরা হিমশিম খাচ্ছেন, তাদের যে সমস্ত পেশেন্টরা ভর্তি হচ্ছেন উইথ ব্যাকটেরিয়াল ইনফেকশন। বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কারণে সাধারণ নিরাময়যোগ্য রোগেরও চিকিৎসা অসম্ভব হয়ে পড়ে। এতে বেড়ে যায় মৃত্যু ঝুঁকি। অ্যান্টিবায়োটিক ইউজটা আমার ডাইভার্সিফিকেশন আনতে হবে। এই কারণে ল্যাবরেটরি ক্যাপাসিটি বাড়াতে হবে। টেট্রাসাইক্লিন, ডক্সাইক্লিন, এরকম হাতে দু একটা কিন্তু অ্যান্টিবায়োটিক আছে। তো ডাক্তাররা যদি ওইটাকে প্রমোট করেন, যে ওনারা ওই যে শুধুমাত্র কার্বাপেনাম, মেরোপেনাম কিংবা লিনেজোলিড এগুলির উপর ডিপেন্ড না করে এই ধরনের ডাইভার্সিফিকেশন করেন, তাহলে এক অ্যান্টিবায়োটিক বারবার দেওয়া পড়বে না। এই অবস্থা চলতে থাকলে তা নীরব মহামারী হিসেবে মানবজাতির অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালে যাত্রী সংকটে ধস নেমেছে লঞ্চ ব্যবসায়। বরিশাল ঢাকা নৌরুটে পারাপারের জন্য লঞ্চের সংখ্যা 10টি থেকে নেমেছে মাত্র 2টিতে। এই অবস্থায় লঞ্চ মালিকদের কেউ কেউ যাত্রী পরিবহনের পাশাপাশি লঞ্চগুলোকে প্রমোত্তরী হিসেবে ব্যবহারের চিন্তা করছেন। বরিশাল নৌবন্দর কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের লঞ্চমুখী করতে চেষ্টা চলছে। একসময় যাত্রীর চাপ সামাল দেয়া কঠিন ছিল বরিশাল ঢাকা রুটের লঞ্চগুলোতে। এ রুটে প্রতিদিন চলত 10টি লঞ্চ। 1000 কোটি টাকার এই পরিবহন খাতে এখন ধস নেমেছে। পদ্মা সেতু চালুর পর যাত্রী সংকটে ধুঁকছে লঞ্চগুলো। লোকসানে পড়ে এখন দিনে চলাচল করে মাত্র 2টি লঞ্চ। কাজ হারিয়েছেন অনেক শ্রমিক। আগে দেখা গেছে ঢাকা থেকে 6টা-7টা লঞ্চ ভরে আসতো, এখন আমরা সপ্তাহে ট্রিপ পাই একটা। যাত্রী সার্ভিসটা হলো আমাদের মূল লক্ষ্য ছিল এবং এই সেবার পিছনে হয়তোবা বিজনেস, কিন্তু এখন যাত্রী সংকটের কারণে ব্যবসাটার মোড় অন্যদিকে ঘুরে গেছে। ব্যবসায় টিকতে না পেরে অনেক ব্যবসায়ী কৌশল পাল্টানোর চিন্তা করছেন। যাত্রী পারাপারের পাশাপাশি প্রমোত্তরী হিসেবে লঞ্চ ব্যবহারের কথা ভাবছেন তারা। এই লঞ্চ ব্যবসাটাকে এখনও ধরে রাখা সম্ভব। শুধু লঞ্চ আমরা ঢাকা গেলাম না, আমরা বিভিন্ন ক্রুজের ব্যবস্থা করলাম। এই লঞ্চ থেকে সুন্দরবনের ট্রিপের ব্যবস্থা করলাম, কুয়াকাটা যাওয়ার ব্যবস্থা করলাম। যাত্রীদের লঞ্চমুখী করার জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছে বরিশাল নৌবন্দর কর্তৃপক্ষ। 3 ভাগের 1 ভাগে আসছে, অর্থাৎ যদি মনে করেন যে 100 টাকা ইনকাম হতো, সেখানে এখন 33 টাকা হচ্ছে, অর্থাৎ 66 টাকাই মানে পূর্বের তুলনায় এখন রাজস্ব কমে গেছে। গত 20 বছরে বরিশাল ঢাকা নৌরুটে 26টি বিলাসবহুল লঞ্চ নামানো হয়, যার বেশিরভাগ এখন বসিয়ে রাখা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিশোরগঞ্জের মিঠামইনে হাওর অঞ্চলে নির্মাণ হচ্ছে 11.5 কিলোমিটার সাবমার্সিবল সড়ক। কাজ শেষ হলে হাওরের সঙ্গে জেলা শহরের সরাসরি নিরবচ্ছিন্ন চলাচল সম্ভব হবে। হাওরবাসীর আশা, সড়কটি নির্মাণ কাজ শেষ হলে বদলে যাবে জীবনমান, বিকশিত হবে পর্যটন শিল্প। কিশোরগঞ্জের মিঠামইনের চারিগ্রাম থেকে আটপাশা হয়ে ইটনা উপজেলার জয়সিদ্ধি পর্যন্ত নির্মাণ হচ্ছে 11.5 কিলোমিটার দীর্ঘ সাবমার্সিবল সড়ক। হাওর এলাকায় নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ নিশ্চিত করার লক্ষ্যে 2023 সালের জুনে শুরু হয় সড়কের নির্মাণ কাজ। হাওরের অলওয়েদার সড়ক হয়ে জেলা শহরের সঙ্গে যুক্ত হবে সড়কটি।
যা চালু হলে বদলে যাবে মিঠামইন ও ইটনা উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাত্রা। সচল হবে অর্থনীতির চাকাও। নৌকা দিয়া লগিলিয়া হাসপাতালে অনেক সময় দিয়ে রয়েছে, কল্পনা করছে না পাকা রাস্তা হবে। পাকা রাস্তা হচ্ছে আমরা অনেক উপকার হইতেছে। সবজি দাম, অনেক কিছু কৃষি ফসল আমাদের শহরে নিয়ে বেচতে পারি দ্রুত। ইতিমধ্যে সড়কের অর্ধেক কাজ শেষ হয়েছে, বাকি কাজও চলছে দ্রুত গতিতে। নির্ধারিত মেয়াদের আগেই কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। কাজের গুণগত মানের ব্যাপারে কোনো আপোষ নাই, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজটা শেষ করব এবং নির্দিষ্ট সময়ের পূর্বেই কাজটা শেষ করতে পারবো। কাজটা সমাপ্ত হলে হাওড়বাসী তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। 14 কোটি টাকা ব্যয়ে সড়কটির নির্মাণ কাজ 2025 সালের জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধ ধসে গেছে। এরই মধ্যে ধসে গেছে বাঁধের 100 মিটার অংশ। ড্রেজার দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু তোলার কারণে বাঁধ ভাঙনের কবলে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। শরীয়তপুরে জাজিরায় পদ্মা সেতু থেকে মাঝিরঘাট হয়ে পূর্ব নাওডোবা আলমখার কান্দি 0 পয়েন্ট পর্যন্ত 2 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়। এতে নদী ভাঙন ও বন্যার হাত থেকে অনেকটাই মুক্তি পেয়েছেন স্থানীয়রা। তবে সম্প্রতি ধসে গেছে বাঁধের 100 মিটার অংশ। পদ্মা সেতু থেকে 1700 মিটার দূরত্বে বাঁধ ধসে যাওয়ায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। এরই মধ্যে একটি মসজিদ বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে বাড়িঘর সহ বেশ কয়েকটি স্থাপনা। ড্রেজার দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু তোলার ফলে এমন ভাঙন দেখা দিয়েছে অভিযোগ স্থানীয়দের। এখানটা সব গণবসতি, আর একটু বাংলা আর আমাকে থাকার মতন কোনো অস্তিত্ব নাই। এই পারভাতটা ভেঙে গেলে পদ্মা সেতু এবং ক্যান্টনমেন্টের বিশাল ক্ষতি হবে। এখানে হাজার হাজার বাড়ি ঘর এবং বিধিগ্রস্ত হয়ে যাবে। মাড়ি না কাটলে সবটা আসা নাই তো, মাড়ি কাটা ফিরে না, রাত্রে যায় তারা মাড়ি কাটে ডেজারালারা। ভাঙন কবলিত এলাকায় দ্রুত জিওব্যাগ ফেলা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই চ্যানেলটা বর্তমানে খুব গভীর, তো আকস্মিকভাবেই নদীর পানি এখন নামার সময়, এই সময়টাতে মূলত নদী ভাঙনই বেশি দেখা দেয়। আমরা পরবর্তীতে এই এলাকা রক্ষার জন্য দ্রুত জিওব্যাগ ডাম্পিং করার ব্যবস্থা গ্রহণ করব। পদ্মা সেতু থেকে মাঝিরঘাট হয়ে পূর্ব নাওডোবা আলমখার কান্দি 0 পয়েন্ট পর্যন্ত বাঁধ নির্মাণ করা হয় 2010-11 সালে। এতে ব্যয় হয় 110 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।